আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয়। এই অধ্যায়ের বেতন ও মজুরি অংশ থেকে একটা সৃজনশীল 10 মার্কের এবার এইচএসসি 2025 সালে আসবে এবং বিগত সালগুলোতে 24 সাল, 23 সাল, 22 সালেও কিন্তু এসেছিল। সুতরাং এই যে বেতন ও মজুরি বিবরণী, এই অংশটা বা এই অঙ্কটা যদি তুমি আজকে শিখো, ইনশাআল্লাহ তোমাদের সামনে যে অ্যাকাউন্টিং পরীক্ষা হলে যে তুমি কমন পাবে এবং নিশ্চিত তুমি পারবা। মাত্র দুইটা অঙ্ক। কোন দুইটা অঙ্ক? আমি এখানে একটু বেসিক তোমাদের আগে একটু বুঝাই নেব, কারণ সামান্য কয়েকটা বিষয় একটু ছোটখাটো, এই যে প্রভিডেন্ট ফান্ডের এবং উপার্জন কর্তন, হালকা আমি জাস্ট 2 মিনিটের একটা বেসিক ক্লাস নিব এবং এখানে অল্প কয়েকটা জিনিস আমি তোমাদের একটু খাতায় নোট করতে বলবো, একটু নোট করবা। ইনশাআল্লাহ তুমি যদি এই বেতন ও মজুরি বিবরণী আগে পিছে একদম নাও করো বা সব যদি ভুলেও যাও, 100% রিভাইজ হয়ে যাবে আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ। আর যে দুইটা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সমাধান সমাধান করাবো, আজকে প্রথমে করাবো রাজশাহী বোর্ড 2024 এবং এরপরে করাবো ময়মনসিংহ বোর্ড 2024। ইনশাআল্লাহ এই যে দুইটা প্রশ্ন সমাধান করাই দিব, এই দুইটার বাইরে তোমার আর নতুন কোনো নিয়ম শেখা লাগবে না। এই দুইটা যদি প্রপারলি তুমি বুঝে বুঝে করতে পারো এবং নিজে নিজে যদি করতে পারো, পরীক্ষার হলে যে প্রশ্নটা আসবে ওটাও তুমি ইনশাআল্লাহ অবশ্যই পারবা। সো চলো আমরা শুরু করি। তো প্রথমে যদি আমরা একটু তাকাই বেতন ও মজুরি বিবরণী, ঠিক আছে? তো বেতন ও মজুরি সম্পর্কে যদি আমি একটু তথ্য তোমাদের দেই, সেটা হচ্ছিল কি যে এই বেতন কারা পায়? বেতন পায় হচ্ছে যারা মানসিক শ্রম দেয়, ওনাদেরকে বলা হয় কর্মকর্তা। আর মজুরি কারা পায়? মজুরি পায় হচ্ছে হলো যারা কায়িক শ্রম করে বা শারীরিক যে শ্রম দেয় প্রতিষ্ঠানে, তাদেরকে বলা হয় কর্মচারী, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এই কর্মকর্তারা ওনাদের যে বেতনটা দেওয়া হয়, এই বেতনটা দেওয়া হয় কিন্তু মাসিক ভিত্তিতে, যে প্রতি মাসের শেষে যে এই মাসে সে কাজ করলো, পরবর্তী মাসের 1 তারিখে যে তাকে বেতন দিবে, কেমন? আর এই মজুরিটাতে দেওয়া হয় হচ্ছিল দৈনিক বা সাপ্তাহিক মজুরি দেওয়া হয় হচ্ছিল, প্রতিদিন মজুরি দিয়ে দেওয়া হয়। ধরো তোমার ঘরে এসে যদি কেউ কোনো একটা কাজ করে দেয়, তোমার ফ্রিজে একটা কাজ করে দেয় বা তোমার একটা লাইট লাগাই দেয়, একটা ফ্যান লাগাই দেয়, ঠিক আছে, ঘরে এসে মিস্ত্রি যদি লাগাই দেয়, তাহলে তাকে টাকাটা কিন্তু তুমি দিনেরটা দিনে দিয়ে দিবা। এবং অনেক সময় হয় ওই ওয়ার্কশপে দেখবা কাজ করে যারা, তাদের কিন্তু সাপ্তাহিক, মানে সারা সপ্তাহ কাজ করে, 1 সপ্তাহ শেষে যে মজুরি দেয়। এবং এনারা সবাই কিন্তু কর্মচারী এবং এরা হচ্ছে হলো কি দেয়, এনারা হচ্ছে হলো আপনার কায়িক শ্রম প্রদান করে, কেমন? আচ্ছা, এবার আসি কায়িক শ্রম বা শারীরিক শ্রম আর কি। আচ্ছা, এবার দেখো এখানে একটা ছোট্ট সূত্র আমি লিখে রেখেছি। সূত্রটা কি? নিট প্রদেয় মজুরি বা বেতন, ঠিক আছে? আচ্ছা, নিট প্রদেয় শব্দের অর্থ কি মনে রাখবা? প্রদেয় শব্দের অর্থ হচ্ছে হলো বকেয়া। প্রদেয় শব্দের অর্থ কি? প্রদেয় শব্দের অর্থ হচ্ছে হলো বকেয়া বা বাকি। এই বকেয়া মজুরি বা বেতনটাই তোমাকে বের করতে হবে, মানে বের করতে বলে প্রশ্নে সাধারণত। তো এটা বের করার জন্য যে সূত্রটা, সেই সূত্রটা হলো মোট উপার্জন থেকে মোট কর্তনটাকে বিয়োগ দিতে হবে। এবং এইটাই হচ্ছে হলো এই অধ্যায়ের অন অ্যান্ড অনলি ইম্পর্টেন্ট সূত্র। এই যে এইটা, সেটা কি? যে মোট উপার্জন থেকে মোট কর্তনগুলোকে তোমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। মোট উপার্জন থেকে মোট কর্তনকে আমরা বিয়োগ করলে নিট প্রদেয় মজুরি বা বেতন পাবো। বা নিট প্রদেয় মজুরি না বলে তোমরা নিট বকেয়া মজুরি বললেও হবে, নিট বকেয়া বেতন বললেও হবে। এখন এইখানে জাস্ট তোমার মনে রাখার মতন, এতক্ষণ যা বলছি সব ভুলে যাও, এগুলো মনে রাখার দরকার নাই। জাস্ট দুইটা জিনিস তোমরা একটু মনে রাখবে। 1 নাম্বার কি? উপার্জন কোনগুলো, কর্তন কোনগুলো। কি বলছি বলো? উপার্জন কোনগুলো, কর্তন কোনগুলো। এখন দেখো এখানে কিন্তু আমি উপার্জন আর কর্তনের একটা লিস্ট রেখে রাখছি। এই যে আমি একটু এখানে ডিভাইডেড করলাম। তো এই পাশের যে অংশটা, এই পাশের অংশটা হচ্ছে হলো কর্তন। এই পাশের অংশটা কি বলো? এই পাশের অংশটা হলো তোমার কর্তন। এই যে, ঠিক আছে? তার মানে এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে হলো তোমার কর্তন, আর এইখানে দেওয়া আছে হচ্ছে হলো উপার্জন। এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে হলো উপার্জন। তাহলে এই দুইটা জিনিস, এই উপার্জন এইগুলো আর এই কর্তন এইগুলো একটু মাথায় রাখবা। আর তোমরা একটু কষ্ট করে এই উপার্জনের ভিতরে এই জিনিসটা একটু ভালো মাথায় রাখবা, মহার্ঘ ভাতা। এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ তো অনেক সময় আসে, মহার্ঘ ভাতা কি। তো ওইটা আমরা আসতেছি। তো প্রথমে আমরা একটু দেখি উপার্জনের ভিতর কি আছে। প্রথমে আছে হচ্ছে হলো মূল মজুরি বা বেতন। যে কাজই করুক না কেন প্রতিষ্ঠান, তার তো একটা মূল মজুরি থাকবে, যে এত টাকা ঘন্টা প্রতি বা মাসে এত টাকা, এরকম একটা মূল মজুরি বা বেতন কিন্তু থাকে। এবার যদি কেউ ওভারটাইম করে, ঠিক আছে? ওভারটাইম মানে কি? ধরো তোমার বিকাল 5টা পর্যন্ত কাজ করতে হবে, তোমার অফিসটা খোলা থাকে বা তোমার প্রতিষ্ঠানটা খোলা থাকে বিকাল 5টা পর্যন্ত। এখন যদি 5টার পরে কাউকে দিয়ে তুমি আরো 2 ঘন্টা বেশি কাজ করো, মানে 5টা থেকে 7টা পর্যন্ত, তখন তাকে ওভারটাইম ফি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা সাধারণত মূল মজুরি বা বেতনের দ্বিগুণ হয়ে থাকে। তো এবার আসি বাড়ি ভাড়া ভাতা। আমরা আমাদের কর্মচারীদের অনেক সময় কি করি, কর্মচারী বা কর্মকর্তাদের বাড়ি ভাড়াটাও দিয়ে দিই। তো এটা তার জন্য একটা উপার্জন, ঠিক আছে? আচ্ছা, যাতায়াত ভাতা। এই যে কর্মচারীরা যাতায়াত করবে, সেই ভাড়াটাও আমরা দিয়ে দেবো, তো এটা যাতায়াত ভাতা। চিকিৎসা ভাতা, কেউ যদি অসুস্থ হয় তখন তাকে চিকিৎসার জন্য ভাতা দেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি মহার্ঘ ভাতা।
আর এই চিকিৎসা ভাতা এটা নিয়মিতই দেওয়া হয় বেতনের সঙ্গে। হ্যাঁ, সরকারি যারা চাকরি করে তাদের দেখবা যে তাদের কিন্তু একটা চিকিৎসা ভাতা বলতে একটা ভাতা থাকে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো মহার্ঘ ভাতা, এই জিনিসটা কি, কেন স্টার্ট দিলাম। মহার্ঘ ভাতাটা হচ্ছে হলো দ্রব্য মূল্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের একটা গরিব দেশ, এই দেশে মনে করো মানুষের বেতন বা মজুরি এটা কিন্তু খুব কম থাকে, স্বাভাবিকের অন্যান্য উন্নত বিশ্বের তুলনায় অনেক কম। তো এখন অনেক সময় হয় কি, দেশে যখন মন্দা চলে বা দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি হয়ে যায়, মানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেড়ে যায়, যেমন আমাদের দেশে দেখবা রমজান মাসে সবকিছুর দাম অনেক বেড়ে যায়। তো ওই সময় হয় কি, যারা স্বল্প আয়ের মানুষ বা স্বল্প বেতন বা মজুরির মানুষ, তারা কি করতে পারে, মানে তারা হচ্ছে ওই যে মানে তাদের যে দৈনন্দিন যে কেনাকাটা গুলো বা ক্রয়ের যে বিষয়গুলো, এগুলো তারা করতে পারে না। এই জন্য কি হয় যে তারা কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারে না। তো ওই সময়ে প্রতিষ্ঠান থেকে ওই কর্মকর্তা বা কর্মচারীকে এক্সট্রা একটা টাকা দেওয়া হয়। কেন? যাতে ওই যে এখন যে একটা সাময়িক দেশে একটা সমস্যা বা সবকিছুর দাম টাম বেড়ে গেছে, যাতে সে সার্ভাইভ করে বেঁচে থাকতে পারে, এই জন্য তাকে একটা এক্সট্রা টাকা দেওয়া হয়। এটা কখন? যখন সবকিছুর দাম বেড়ে যায়। তো এটা হচ্ছে হলো মহার্ঘ ভাতা। তার মানে মহার্ঘ ভাতা হলো কার সঙ্গে সম্পর্কযুক্ত বলো? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর আছে আপ্যায়ন ভাতা, তারপর হচ্ছে ভ্রমণ ভাতা, কমিশন। আগে এই কয়টা একটু মাথায় রাখো, এইগুলো হচ্ছে হলো উপার্জন। এই উপার্জনগুলো একটু তুমি প্লিজ খাতায় একটু নোট করে নাও, আর যদি নোট করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এবার দেখো এই প্রভিডেন্ট ফান্ডের একটা বিষয়, এটা আমি তোমাদের পরে বলবো। তো এই উপার্জনগুলো সব যোগ দিলে, এই মূল মজুরি থেকে এই সবগুলো ওভারটাইম যা আছে এগুলো সব যোগ দিলে আমরা পাবো হচ্ছে কি তোমার মোট উপার্জন। কি পাবো বলো? মোট উপার্জন। অলরাইট। আচ্ছা, এবার আসো কর্তন। এখন কর্তনের ভিতরে কি আছে? তো দেখো, কর্তনে আছে অগ্রিম মজুরি বা বেতন কর্তন। তুমি যদি অগ্রিম মজুরি নিয়ে থাকো, কাজ করো নাই, টাকা আগে নিয়ে নিছো, মাস শেষ হয় না, এখন অগ্রিম তুমি মনে করো তোমার মাসে বেতন হচ্ছে 50,000 টাকা, তুমি 10,000 টাকা অগ্রিম আগের থেকে নিছো। তো এইটা তো তোমাকে যখন মাস শেষে বেতন দিবে তখন কি 50,000 দিবে না, ওই 10,000 টাকা কেটে নিবে, 10,000 টাকা কেটে নিবে। সো এটা একটা কর্তন। বীমা তহবিল বা যৌথ বিমায় কর্তন, কল্যাণ তহবিলে কর্তন, আয়কর বাবদ টাকা কেটে নেয়, ঠিক আছে। কারণ তোমার যে বেতন, ওই বেতন থেকে তো সরকারকে কর দিতে হবে, এটা তো তোমার বেতন থেকে টাকাটা কেটে নিবে। সো গৃহ নির্মাণের ঋণ কর্তন, তুমি গৃহ নির্মাণ করবা, এই জন্য ঋণ নিছিলা প্রতিষ্ঠান থেকে মনে করো 1 কোটি টাকা। তো এই যখন ঋণ নিছো, তো এই ওই যে টাকাটা তুমি ঋণ নিছো, ওই টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে, ওইটা কি করবে? তোমার বেতন থেকে প্রতি মাসে মাসে কেটে রাখবে। তো এটা হলো গৃহ নির্মাণ বাবদ তুমি আগে টাকা নিছো, সেই বাবদ তোমার এখন থেকে কি করতেছে? টাকা কেটে রাখতেছে, কর্তন করতেছে। কর্তন মানে কি? কেটে রাখতেছে। প্রভিডেন্ট ফান্ডে, আচ্ছা এই প্রভিডেন্ট ফান্ডের এইটা আমি একটু পরে বুঝাচ্ছি। এবার দেখো এই যে জিনিসগুলো আছে, এইগুলো যদি তুমি যোগ দাও, যোগ দিলে তুমি পাবা হচ্ছে মোট কর্তন। তাইলে এই পাশে কি পাইলাম? এই পাশে পাইলাম মোট উপার্জন, আর এই পাশে পাইলাম কি? মোট কর্তন। এবার দেখো এই যে মোট উপার্জন ছিল, এই যে মোট উপার্জন, এই মোট উপার্জন থেকে এই মোট কর্তনটা আমরা যদি বিয়োগ করি, তাহলেই আমরা পাবো হচ্ছে হলো নিট প্রদেয় মজুরি বা নিট প্রদেয় বেতন। এবং এইটাই হচ্ছে এইখানে মেইন অঙ্ক বা মেইন সূত্র, ঠিক আছে। এই যে আমি কিন্তু স্টার দিয়ে দিছি, এইটাই, এই যে নিট প্রদেয় মজুরি বা নিট প্রদেয় বেতন। আমার সঙ্গে মুখে কয়েকবার বলো, নিট প্রদেয় মজুরি বা নিট প্রদেয় বেতন। নিট প্রদেয় মজুরি বা নিট প্রদেয় বেতন সূত্র কি? মোট উপার্জন বিয়োগ মোট কর্তন, মোট উপার্জন বিয়োগ মোট কর্তন। এবার আসো, এইখানে আমি একটা কথা লিখে রাখছি, এই নোটটা একটু তোমরা রাখবা, কারণ ধরো এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা আসে। আমি তোমাদের যে একটু পরে যে বোর্ড প্রশ্ন আমরা করাই দেবো, এই টাইপের টপিক কিন্তু আসছে, এই প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা কিন্তু আসছে। এখন তোমরা যদি এটা না জেনে পরীক্ষা হলে যাও, বাবারা দেখা গেলো অনেকে আছে সহজ সহজ অঙ্ক করে যাও, কিন্তু এখন এই প্যাচটা যদি পরীক্ষা হলে দেয়, তুমি তো অঙ্কটা নামাইতে পারবা না। এই জন্য এইটা হচ্ছে সর্বোচ্চ ঝামেলা, এর বাইরে আর তোমার কোনো কিছু ঝামেলা আসবে না, আর এটা না আসার সম্ভাবনাও আছে। কিন্তু যদি এসে পড়ে তখন কি করবে? কারণ এই অধ্যায় থেকে তো আমাদের 10 মার্ক লাগবেই, মাত্র 2টা সৃজনশীল করে আমরা মনে করো পরীক্ষা হলে যে একটা সৃজনশীল আসবে ওইটা করবো, মানে মিলাবো, তার মানে আমাদের কোনো কিছু বাদ রাখা যাবে না। তো এই ছোট্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট বলো আনইম্পর্টেন্ট বলো, একটু মনোযোগ দাও। দেখো এখানে কি বলছে, প্রভিডেন্ট বা ভবিষ্যৎ তহবিলে কর্তার দান। কার দান? কর্তার দান। কর্তা বলতে এখানে বুঝাইছে হচ্ছিল নিয়োগ কর্তার দান, ঠিক আছে। নিয়োগ কর্তাই লেখা আছে, সরি, নিয়োগ কর্তার দান। তো এই যে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ড বা প্রভিডেন্ট ফান্ডের বাংলা হলো ভবিষ্যৎ তহবিল। প্রশ্নে আসতে পারে এমসিকিউতে, প্রভিডেন্ট ফান্ডের বাংলা কি? ভবিষ্যৎ তহবিল। তো এই ভবিষ্যৎ তহবিলে যদি নিয়োগ কর্তা দেয়, ঠিক আছে। তো নিয়োগ কর্তা মানে কি জিনিসটা একটু তোমাকে আমি বুঝাই দিই। মনে করো এটা হচ্ছে হলো মালিক, খুবই ভালো একজন মালিক, ঠিক আছে। আর এইটা হচ্ছে হলো মনে করো তুমি এমপ্লয়ি, ঠিক আছে। এটা হলো তুমি কর্মচারী বা কর্মকর্তা, বুঝছো? এটা হলো মালিক, আর এটা হলো কি? কর্মচারী বা কর্মকর্তা। এটা হলো তুমি, আর এটা হলো তোমার মালিক।
এখন তোমার মালিক অনেক ভালো, তোমার যে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা এই মালিক নিজের পকেট থেকে দিয়ে দেয়, নিজের পকেট থেকে দিয়ে দেয়। তো প্রভিডেন্ট ফান্ডে মালিক যদি নিজের পকেট থেকে টাকা দিয়ে দেয় তখন এটা একবার কর্তনে যাবে, একবার উপার্জনে যাবে, একবার কর্তনে যাবে, একবার উপার্জনে যাবে। আর যদি প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা দিতে হবে সেই টাকাটা যদি কর্মী দেয়, কর্মী মানে কি, এই যে কাজ করে, এ যদি নিজের পকেট থেকে যদি দিয়ে দেয় বা নিজের তোমার হচ্ছিল বেতন থেকে দিয়ে দেয়, তখন এটা শুধু কর্তনে যাবে। তার মানে আমি আবার বলছি, খাতা এটা একটু নোট করে নাও। আর এটা ম্যাথ করাই বুঝাই দিতে হবে, এত বেশি বোঝার দরকার নেই, ম্যাথ করাই দিলে এমনি বুঝে যাবে। জাস্ট খালি এটা মাথায় রাখবে কি, যদি নিয়োগকর্তা দেয়, যদি নিয়োগকর্তা দেয় তাহলে দুইবার কাজ হবে, আর যদি তোমার হচ্ছিল কর্মী হয় তাহলে একবার কাজ হবে। তার মানে যদি নিয়োগকর্তা দেয় তাহলে একবার যাবে উপার্জনে আর একবার যাবে কর্তনে, আর যদি কর্মী দেয় এটা শুধু কর্তনে যাবে। এই জিনিসটা মাথায় রাখবে, এবং এই কথাটাই মূলত এখানে আমরা বসেছে। প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা যদি দান করে তাহলে একবার উপার্জনে আসবে আর একবার কর্তনে আসবে, আর যদি কর্মীর দান থাকে তাহলে সেটা শুধুমাত্র কর্তনে যাবে। এই যে আমি এখানে যা লিখে দিছি এই জিনিসটা মাথায় রাখলেই হচ্ছে। তো এইটা ছিল আমাদের বেসিক। এখন এর বাইরে কিন্তু আরেকটা জিনিস আছে এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাবেদা। মাত্র 3টা জাবেদা। তো 3টা জাবেদা কি আমি তোমাদের করাই দিব যদিও বা। এই যে এই দেখো, এই অধ্যায়ের কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক হলো তোমার জাবেদা। ঠিক আছে, এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এই অধ্যায় কি জাবেদা আছে? জি, বোর্ডে কিন্তু এই অধ্যায় প্রচুর পরিমাণ জাবেদা আসছে, তো তোমার এটা কিন্তু একটু শিখে যাইতে হবে। তো 3টা জাবেদা কি দেখো, প্রথম জাবেদাটা কি, জাস্ট এটা হলো প্রথম জাবেদা। ঠিক আছে, বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। প্রদেয় বেতন না লিখে বকেয়া বেতন লিখলো, এটা হলো প্রথম জাবেদা। এবং এই জাবেদাটা হচ্ছে বেতন হিসাবভুক্ত করা হলো সেটার জাবেদা। ঠিক আছে, এখানে হবে না লিখছেও করা, এখানে লিখবা হলো। অলরাইট, যে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, বা এখানে বকেয়া বেতন লিখলো, এটা হলো 1 নাম্বার জাবেদা গেল। 2 নাম্বার জাবেদা কি, এই প্রদেয় বেতনে, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথম যে জাবেদাটা, এখানে মূলত আমরা উপার্জনের টাকা লিখবো। এখানে বেসিক্যালি কার টাকা লিখবো, উপার্জনে যে টাকা বের হবে এই উপার্জনের টাকাটা কিন্তু আমরা এখানে লিখবো। এই যে এখানে যদি দেখো, এই যে উপার্জনটা না, এই উপার্জনগুলো যোগ দিয়ে যে টাকাটা হবে সেইটাই, এই মোট উপার্জনের টাকাটা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এই প্রদেয় বেতন যেটা আমরা ক্রেডিট করছি ওইটা এখানে আমরা ডেবিট করে দিব। এই যে প্রদেয় বেতনকে আমরা ডেবিট করছি। এখন এই প্রদেয় বেতনকে তো ডেবিট করছি, এরপরে প্রদেয় ভাউচারকে আমরা প্রথমে আগে ক্রেডিট করে রাখবো। প্রদেয় ভাউচারকে কি করে রাখবো, ক্রেডিট করে রাখবো। এই যে প্রদেয় ভাউচার কিন্তু ক্রেডিট। অলরাইট, আচ্ছা এবার দেখো, অঙ্কের ভিতর যতগুলো কর্তন থাকবে, এক এক অঙ্কে এক এক টাইপের কর্তন থাকবে। কোন অঙ্কে 2টা কর্তন থাকবে, কোন অঙ্কে 3টা থাকবে, কোন অঙ্কে 1টা থাকবে, এরকম। তো অঙ্কে যে কয়টা কর্তন থাকবে সেই কর্তনগুলোকে এখানে লিখতে হবে। তো এবার তোমার কাজ হচ্ছে এই অঙ্কে যে, এবং এই প্রত্যেকটা কর্তনকে কিন্তু ক্রেডিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 2টা জিনিস কিন্তু ক্রেডিট হলো, একটা হলো প্রদেয় ভাউচার ক্রেডিট হলো, আর যতগুলো কর্তন আছে এটাও ক্রেডিট হলো। এবার হচ্ছে এই যে তোমার যে প্রদেয় বেতন ছিল যেটা, এই যে এইটা থেকে এই ক্রেডিটের যেগুলো, এগুলো যখন আমরা বিয়োগ করব, কি করব, বিয়োগ করব, বুঝছো? কিন্তু এই প্রদেয় বেতন থেকে যতগুলো কর্তন থাকবে, এই প্রদেয় বেতন থেকে কর্তনগুলো বিয়োগ করার পরে যে টাকাটা হবে সেই টাকাটাই আমাদের কোথায় বসতে হবে, এই প্রদেয় ভাউচারে বসাইতে হবে। তাহলে প্রদেয় ভাউচারের কাহিনীটা কি, প্রদেয় ভাউচারে মূলত কি হয়, প্রদেয় ভাউচার হচ্ছে প্রদেয় বেতন থেকে, প্রদেয় বেতন বা মজুরি থেকে মোট কর্তন বিয়োগ যাবে, মোট কর্তন বিয়োগ দিয়ে আমরা হচ্ছে এই প্রদেয় ভাউচারের টাকাটা বের করি। মানে এই যতগুলো কর্তন থাকবে এই কর্তনগুলো আমরা এই প্রদেয় বেতন থেকে, বেতন হিসাব থেকে বিয়োগ করব। তাহলে প্রদেয় বেতন হিসাব থেকে এই কর্তনগুলো বিয়োগ দিয়ে আমরা বের করব হলো এই প্রদেয় ভাউচার, এই টাকাটা বের হবে। এবং এইটাই আমরা এখানে লিখছি, অঙ্ক করানোর সময় একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং সর্বশেষ হচ্ছে এই যে প্রদেয় ভাউচার যেটা আমরা ক্রেডিট করছি এটার এখানে ডেবিট করব। প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, আর বেতন এটা তুমি নগদান হিসাব ক্রেডিট লিখলেও হবে, ব্যাংক হিসাব ক্রেডিট লিখলেও হবে, যেটা খুশি সেটা। তার মানে এই প্রদেয় ভাউচার যেটা এখানে ক্রেডিট ছিল সেটা এখানে কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আর নগদান, হয় নগদান ক্রেডিট লিখবা, তা নাহলে ব্যাংক হিসাব ক্রেডিট লিখবা, যে কোনো একটা লিখলেই হবে। নগদান হিসাব লিখলেও হবে, ব্যাংক হিসাব লিখলেও হবে। এইটা হচ্ছে তোমার জাবেদা। এবার চলো আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের এই প্রশ্নটা একদম আনসার করি, এবং আমাদের পাশে উত্তরও দেওয়া আছে, আমরা অঙ্ক করে সুন্দর মতন উত্তরটাও মিলাতে পারবো। তো চলো, প্রথম ক দাগে প্রশ্নে কি বলছে, বিনা বেতনে, আর আচ্ছা, আর এটা আমরা প্রশ্ন পড়ার আগে এই উদ্দীপকটা তোমরা একটু ভালো মতন পড়ে নিও। আমি তো এটা লেখাইছি, লেখানোর সময় তো আমি প্রশ্নটা পড়ছি, এর জন্য আমি পড়ছি না। তোমরা পরীক্ষা হলে কিন্তু এই জিনিসটা ভুল করো, অনেক সময় অঙ্ক পেয়েই করা শুরু করো, এটা করবা না। আগে উদ্দীপকটা ভালো মতন পড়বা, এটা দরকার এটা 1 মিনিট সময় নিয়ে ভালো মতন প্রত্যেকটা অক্ষর পড়বা, সংখ্যাগুলো পড়বা, একদম সুন্দর মতন পড়বা, যাতে তোমার মাথায় গেঁথে যায়।
প্রশ্নটা ভালো মতন পড়তে পারলেই কিন্তু এই উত্তরটা ভালো মতন করতে পারবা। এই প্রশ্নটা যদি তুমি ভালো মতন না পড়ো, উদ্দীপকটা ভালো মতন না পড়ো, কোনো রকম একটু দেখে অঙ্ক করা শুরু করো, এতে ভুল যাওয়ার কিন্তু একটা বিশাল বড় সম্ভাবনা থাকে। তো সুন্দর মতন তোমরা এটা পড়বা আগে কিন্তু। হ্যাঁ, এবার দেখো প্রশ্নে কি বলছে, বিনা বেতনে ছুটি বাবদ মোট কর্তনের পরিমাণ নির্ণয়। এখন বলছে বিনা বেতনে ছুটি। বিনা বেতনে ছুটি মানে কি? ধরো তোমার বেতন 50,000 টাকা, তুমি মাসে 30 দিন কাজ করবা, তোমার বেতন 50,000 টাকা। এখন তুমি যদি 5 দিন ছুটি নাও, তাহলে ওই 5 দিন বাবদ যে টাকা, সেই টাকা কি তোমার ওই বেতনে দিবে নাকি ওইটা কেটে নিবে? কেটে নিবে, কারণ তোমাকে তো বিনা বেতনে ছুটি দিছে, মানে তুমি ছুটি নেবা কিন্তু কোনো বেতন পাবা না। ঠিক আছে, তো তার মানে এটা হলো এক ধরনের একটা কর্তন। বিনা বেতনে ছুটি বাবদ মোট কর্তনের পরিমাণ। তাহলে আমরা বিনা বেতনে ছুটির পরিমাণ নির্ণয় করি। তো আগে আমাদের সূত্র লিখতে হবে। তো আমরা এখানে ক দাগ দিয়ে লিখি, বিনা বেতনে ছুটির পরিমাণ। আচ্ছা, বিনা বেতনে ছুটির পরিমাণ, বিনা বেতনে ছুটির পরিমাণ। আচ্ছা, এখন দেখো আমরা একটু উদ্দীপকের দিকে খেয়াল করি। উদ্দীপকে মূল বেতন দেওয়া আছে কত টাকা? 30,000 টাকা, আর হচ্ছে হলো 24,000 টাকা। তাহলে আমরা প্রথমে উপরে লিখতে পারি মূল বেতন, মূল বেতন। ঠিক আছে, মূল বেতন। আচ্ছা, এবার আমরা লিখতে পারি মূল বেতন। আর এখানে দেখো, এখানে কি যেহেতু বেতন, এখানে যেহেতু বেতনের কথা বলা আছে, একটু খেয়াল করো। দেখো এখানে কিন্তু বেতনের কথা বলছে, 30,000 আর একজন হচ্ছে 24,000, বেতনের কথা বলছে। তাহলে বেতন শাহিন পায় কত? দুইজন কর্মকর্তাটা আমরা নির্ণয় করছি। শাহিনের বেতন হলো 30,000 টাকা, আর রিপনের বেতন 24,000 টাকা। এখন শাহিন 30,000 টাকা বেতন পায় কিন্তু 1 মাস কাজ করার পরে, মানে 30 দিন কাজ করার পরে। আর এই রিপন কাজ পায়, মানে 24,000 টাকা বেতন পায়ও কিন্তু 30 দিন কাজ করার পরে। তাহলে দুইজনের কিন্তু 30 দিনে মাস, কিন্তু একজন পায় 30,000 টাকা, একজন কি 24,000 টাকা। একজন একটু বড় পোস্টে কাজ করে, একজন একটু ছোট পোস্টে কাজ করে, জিনিসটা এরকম ধরে নেওয়া আর কি। তাহলে এটার আমরা কি দিয়ে ভাগ দিতে পারি? এটা আমরা ভাগ দিতে পারি হচ্ছে হলো মোট কর্মদিবস, মোট কর্মদিবস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে লিখতে পারি হচ্ছে হলো ছুটির দিন, ছুটির দিন। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু ট, ছুটির দিন। এবার আসো, আচ্ছা প্রথমে আমরা কাটটা, আচ্ছা দুইজনেরটা আর একটা টাইনে রাখি। এখানে যে দুইজনের, একজনের নাম কি শাহিন, আর একজনের নাম হচ্ছে রিপন। তাহলে আমরা এখানে লিখি শাহিনেরটা, আরেকজনের নাম হলো রিপন। তাহলে শাহিনের মূল বেতন কত? শাহিনের মূল বেতন হচ্ছে হলো 30,000 টাকা, আর রিপনের মূল বেতন কত? 24,000 টাকা। আচ্ছা, মোট কর্মদিবস কতদিন কাজ করবে? অবশ্যই 30 দিন কাজ করবে। মাস তো যেহেতু তারা হচ্ছে হলো বেতন পায়, তো বেতন তো 30 দিন পর দেওয়া হয়, 1 মাস পরে দেওয়া হয়। বেতন সবসময় মাসিক ভিত্তিতে হয়। কিন্তু যদি আমরা একটু ছুটির দিন খেয়াল করি, তারা ছুটি কি পরিমাণ কাটাছে, দেখো এটা অঙ্কের ভিতরে কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করো। দেখো এখানে কি বলছে, যে শাহিন 3 দিন, রিপন 2 দিন কি করছে? বিনা বেতনে ছুটি কাটিয়েছে। শাহিন 3 দিন, শাহিন কয়দিন? শাহিন হচ্ছে হলো 3 দিন কাটাইছে, আর রিপন কয়দিন? 2 দিন কাটাইছে। তাহলে শাহিন 3, রিপন 2, শাহিন 3, রিপন 2। অলরাইট, আচ্ছা আমরা সামনেই সমান সমান দেই। এবার আমাদের একটু ক্যালকুলেটর লাগবে। 30,000 ভাগ 30 দিলে হয় হচ্ছে হলো 1,000, 1,000 কে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে হয় হলো 3,000 টাকা। এই 3,000 টাকা সে বিনা বেতনে ছুটি কাটাইছে, তার মানে 3,000 টাকা সে কম পাবে শাহিন। আর রিপন কত? 24,000 ভাগ যদি আমরা একটু 30 দেই, ইন্টু 2 করলে হয় 1600, 1,600 টাকা। এই বিনা বেতনে ছুটি, এটা কিন্তু খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এবার আমরা একটু উত্তর মিলাই। এই যে 3,000 টাকা আর হচ্ছে হলো এই যে 1600 টাকা, তার মানে উত্তর মিলে গেছে। ঠিক আছে, 3,000 আর 1600, আমাদের উত্তর আসছে কত? 3,000 আর 1600।
তাহলে শাহিন হচ্ছিল বিনা বেতনে 3000 টাকা, আর রিপন হচ্ছিল বিনা বেতনে 1600 টাকা। অলরাইট, এটা হলো বিনা বেতনে ছুটি। এই গেল আমাদের ক দাগ। এবার খ দাগে কি বলছে, আমরা যদি খ দাগ প্রশ্ন দিকে খেয়াল করি, কর্মীদের মোট অর্জনের পরিমাণ নির্ণয় করে। দেখো, অর্জন মানে হলো উপার্জন। অর্জন মানে কি? অর্জন মানে হলো উপার্জন। কর্মী টোটাল কয় টাকা পাবে, তো উপার্জনের পরিমাণ নির্ণয় করতে বসে। তো চলো আমরা উপার্জনের পরিমাণ নির্ণয় করি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখানে এটা যেহেতু খদাগের উত্তর করছি, সেহেতু আমরা খদাগ লিখে, প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে ছিল কর্মীর মোট অর্জনের পরিমাণ। তাহলে আমরা লিখব কর্মীর মোট অর্জনের পরিমাণ নির্ণয়। বিবরণ। আচ্ছা, যেহেতু দুইজনের নাম লিখবো, প্রথম জনের নাম হচ্ছে শাহিন, একজনের নাম ছিল শাহিন আর একজনের নাম ছিল কি রিপন। অলরাইট, আচ্ছা। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, কর্মীর মোট উপার্জন, উপার্জন কোনগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি জানছি। এই যে এইগুলো কিন্তু উপার্জন, এই যে এইগুলো হলো উপার্জন। এখন আমরা অঙ্কের ভিতর দেখবো যে এই উপার্জনগুলো আছে কিনা। এই উপার্জন বাকি, এটাকে আরেকটা কি বলে, অর্জন বলে। ঠিক আছে, উপার্জন আর অর্জন একই কথা। তো এখন আমরা একটু আমাদের অঙ্কে চলে যাই। তো দেখি অঙ্কে কি কি উপার্জন দেওয়া আছে। তো দেখি মূল বেতন, তাহলে তাদের মূল বেতন কত? 3000 আর 2400। তাহলে এটা আমরা আগে লিখে ফেলি। ঠিক আছে, মূল বেতন। শাহিনের মূল বেতন কত? 3000, মাস শেষে 3000 টাকা। আর রিপন কত? 2400 টাকা পায়, 2400 টাকা। অলরাইট, আচ্ছা। এরপর আর কি কি উপার্জন আছে? মহার্ঘ ভাতা। আমরা জানি মহার্ঘ ভাতা কি একটা উপার্জন, একটু আগে বুঝাইছি, ওই যে দ্রব্য মূল্যের সঙ্গে অন্তর্গত। এটা হলো কত? এর হলো 10% আর এরও কি 10%। মনে রাখবা এই অঙ্কে একটা জিনিস, যত পার্সেন্টেজ সব সময় মূল বেতন বা মূল মজুরির উপর ধরা হবে। মূল বেতন মূল মজুরি কত? 3000, তাহলে এই 10% অলওয়েজ ওই 3000 উপর ধরতে হবে। রিপনের মূল বেতন কত? 24000, তাহলে এই 10% অলওয়েজ ওই 24000 উপরে ধরতে হবে। বা তোমার এটা হচ্ছে হলো সবকিছুর উপর। আমি মনে হয় এখানে একটু সংখ্যা কম লিখছি, এখানে লিখছি 3000, এখানে হবে হচ্ছে হলো 30000। ঠিক আছে, আচ্ছা। তো এই 10% অলওয়েজ 30000 এর উপরে ধরতে হবে, এই 10% অলওয়েজ 24000 উপরে ধরতে হবে। তাহলে এই যে পার্সেন্টেজ গুলো আছে, এই যে এগুলো সবসময় কার উপর ধরতে হবে? এর সব যত পার্সেন্টেজ সবসময় মূল এইটার উপর ধরতে হবে, মূল এইটার উপর ধরতে হবে। এই পার্সেন্টেজ গুলো এইটার উপর ধরতে হবে। সব পার্সেন্টেজ কি এইটার উপরে ধরতে হবে, মূল বেতন বা মজুরির উপর ধরতে হয়। তাহলে এখানে বলছে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা বলছে 10%, তাহলে 3000 উপরে 10% ধরতে হবে। তাহলে মহার্ঘ ভাতা, এটার সঙ্গে আমরা যোগ দিতে পারি কি মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা 10%, তাহলে 30,000 10% করলে হয় 3000, আর 24,000 10% করলে হয় 2400। একদম সিম্পল। আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হচ্ছে এই প্রশ্নটায় কিছু প্রিন্টিং এ প্রবলেম ছিল। ঠিক আছে, আমি প্রশ্নটা একটু কারেকশন করে দিয়ে তারপরে সলিউশন করে দিচ্ছি, কেমন? আচ্ছা, তো প্রথমে হচ্ছে মহার্ঘ ভাতা ছিল হলো 10%, 10%। বাড়ি ভাড়া ভাতা ছিল হলো 40%। বাড়ি ভাড়া ভাতাটা হলো গিয়ে তোমার হচ্ছে এইখানে আসবে 40%, আর এখানেও আসবে হচ্ছে 40%, কেমন? আচ্ছা, আর মহার্ঘ ভাতা হচ্ছে তোমার 15,000 টাকা, 12,000 টাকা। নিয়োগকর্তার দান, এটা একটু ভুল লিখছে, এটা হবে হচ্ছে 10%, 10%। আর কল্যাণ তহবিলে চাঁদা হচ্ছে হলো এখানে হবে 2% আর 2%, কেমন? আচ্ছা, এই জিনিসগুলো একটু তোমরা সমন্বয় করে নাও, কেমন? আর এবার ইনশাল্লাহ চলো আমরা সমাধানে যাই। তো আমাদের তো এখানে একটু তাহলে মিস্টেক হয়েছে, যেহেতু ক্যালকুলেশনটা, এক্সট্রিমলি সরি, আমি আন্তরিক দুঃখিত। বাড়ি ভাড়া ভাতাটা
ঠিক আছে। বাড়ি ভাড়া ভাতা আমরা যদি খেয়াল করি, বাড়ি ভাড়া ভাতা হচ্ছে মূল বেতনের 40%, 40%। তাহলে বাড়ি ভাড়া ভাতা মূল বেতন হচ্ছে হলো তোমার 30,000 টাকা। তো 30,000 টাকার যদি আমরা 40% করি, তাহলে 30,000 ইন্টু 40%, তাহলে হয় 12,000 টাকা। তাহলে বাড়ি ভাড়া ভাতা হবে, এনার হবে 12,000 টাকা শাহিনের। আর রিপনের মূল বেতন হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকার 40% হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, তাহলে হয় 9,600 টাকা। কেমন? আচ্ছা, এবার আসি উৎসব ভাতা। কি ভাতা? উৎসব ভাতা। উৎসব ভাতা যদি খেয়াল করি, উৎসব ভাতা হলো তোমার দেওয়া আছে কত টাকা? 15,000 টাকা, 12,000 টাকা। উৎসব ভাতা সরাসরি টাকা দিয়ে দিছে, উৎসব ভাতা সরাসরি টাকা দিয়ে দিছে 15,000, 12,000। তাহলে উৎসব ভাতার এখানে আমরা লিখবো 15,000 আর তোমার 12,000 টাকা। এটা কোনো পার্সেন্টেজ না, ডাইরেক্ট টাকা দিয়েছে। ওকে। আর প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, এটা তো আমি তোমাদের বুঝাইছি। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান হচ্ছে হলো তোমার এটা হলো 10% হবে। কত পার্সেন্ট? 10%। এটাও 10%। তাহলে 30,000-এর 10% করলে হয় 3,000, 24,000-এর 10% করলে হয় 2400। এই যে 3,000, 2400। ঠিক আছে, অলরাইট, আমাদের সব ঠিক আছে। এবার আমরা একটু যোগ করব। 30,000 প্লাস 3,000 63,000। সঠিক উত্তর হবে 63,000। এবার এই পাঁচটা যদি একটু যোগ দিই, 24,000 প্লাস 2400, 9,600 প্লাস 12,000 প্লাস 2,400, তাহলে হয় 50,400। 50,400 টাকা। আমরা যদি একটু উত্তর মিলাই, 63,000 আর 50,400 টাকা, উত্তর মিলে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। এটা ছিল আমাদের অর্জনের পরিমাণ, ঠিক আছে, বা উপার্জনের পরিমাণ। তো এখান থেকে উপার্জন কি কি পাইছিলাম আমরা? মূল বেতন, মহার্ঘ ভাতা, তারপর হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা, আর প্রভিডেন্ট ফান্ডে কর্তার দান, নিয়োগকর্তার দান। এই পাঁচটা হচ্ছে তোমার উপার্জন, এবং এই পাঁচটাই আমরা এখানে যোগ করছি। কেমন? আচ্ছা, যোগ করে আমরা মোট উপার্জন বা মোট অর্জনের পরিমাণ নির্ণয় করছি। আচ্ছা, এখানে আমরা চাইলে একটু লিখে দিতে পারি মোট অর্জন। কেমন? আচ্ছা, এবার আমরা প্রশ্নের গদাগে চলে যাই। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে যে কর্মীদের মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করতে বলছে। মোট কর্তন এবং নিট বেতনের পরিমাণ। তাহলে মোট কর্তন আগে বের করতে হবে। প্রথমে বের করতে হবে মোট কর্তন। তাহলে কর্তন কি কি আছে? কর্তন আছে হচ্ছে হলো, একটা হলো প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, এটা একটা কর্তন, কারণ এটা প্রথমে তো উপার্জন ছিল, তাহলে এটা তো দুই জায়গায় যাবে, আরেকটা কি কর্তনে যাবে। তার মানে এখানে একটা কর্তন আছে। কর্মীর দান, এটা তো 100% কর্তন, এটাও কর্তনে যাবে, তাহলে দুইটা পাইলাম। কল্যাণ তহবিলে চাঁদা, এটা একটা কর্তন, তিনটা পাইলাম। আর এই বিনা বেতনে যে ছুটি কাটাইছে, এটাও একটা কর্তন। এই যে দেখো, এখানে কিন্তু বিনা বেতনে ছুটি, মোট কর্তন, তার মানে বিনা বেতনে ছুটি, এটা কিন্তু একটা কর্তন। তাহলে টোটাল 4টা কর্তন। তো চলো আমরা এই 4টা কর্তন নির্ণয় করি। তো 4টা কর্তন নির্ণয় করার জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল যে ছক, সেই ছক টেনে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এখানে গদাগ দিয়ে প্রশ্নের উপরে, প্রশ্নে যেটা চাইছে সেটা আমরা একটু লিখে নেব। মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ। ঠিক আছে, মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয়। আচ্ছা, মোট কর্তন, তাহলে আমরা আগে প্রথমে নির্ণয় করব মোট কর্তন। মোট কর্তন নির্ণয় করব। ঠিক আছে, তো দেখি অঙ্কের ভিতরে কি কি কর্তন আছে। তো প্রথম আছে হচ্ছে হলো প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। তাহলে এটা তো একবার তো উপার্জনে গেছে, বারবার বলতেছি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান একবার উপার্জনে যাবে, একবার কর্তনে যাবে। তো উপার্জনে যেটা, সেটা তো আমরা উপার্জনে নিছি, এই যে উপার্জনে তো নিছি। এবার এটা আমাদের কি আবার কর্তনেও যাবে, তাহলে নিয়োগকর্তার দান আগে কর্তনে নিব। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ কর্তার দান।
তাহলে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান কত? 10%। 30,000-এর 10% করলে হয় কত? আচ্ছা, এটা ছিল হলো শাহিনের টাকা। তো এখানে আমরা নামটা একটু লিখে দিব, শাহিন, আরেকজনের নাম হলো রিপন। তো শাহিনের নিয়োগকর্তার দান কত? 3,000, আর রিপনের কত? 2,400, 10%। আবার এই প্রভিডেন্ট ফান্ডে এবার হচ্ছিল তোমার কর্মীর দান। কার দান? কর্মীর দান। তো কর্মীর দানও কত? আমরা যদি একটু অঙ্কের দিকে খেয়াল করি, কর্মীর দানও কিন্তু মূল বেতনের 10% করে। এখানে কিন্তু দুইটা আছে, একটা হলো নিয়োগকর্তার দান আর একটা হলো কর্মীর দান। তাহলে কর্মীর দানটা তো অবশ্যই কর্তনেই যাবে। তো আমরা এই কর্মীর দান কর্তনে কত হাজার টাকা নিব? 3,000 টাকা নিব, আর এখানেও নিব 3,000, সরি এখানে নিব 2,400। এরপর আমরা যদি দেখি কল্যাণ তহবিলে চাঁদা কত পার্সেন্ট? 2%, 2%। তাহলে কল্যাণ তহবিলে চাঁদা এটা একটা কর্তন আমরা জানি। তো আমরা কল্যাণ তহবিলে চাঁদা লিখবো, কল্যাণ তহবিলে চাঁদা। এই যে দুইটা অঙ্ক করাই দিচ্ছে, এই দুইটার বাইরে আর লাগবে না, ঠিক আছে? কল্যাণ তহবিলে চাঁদা কত পার্সেন্ট? 2%। তাহলে 3,000-এর 2% করলে হচ্ছিল 600, আর 24,000-এর 2% করলে হয় হচ্ছিল 480 সম্ভবত, ঠিক আছে? 24,000-এর 2% করলে হয় 480, হ্যাঁ 480। তাহলে এই তিনটা হলো কর্তন পাইলাম। আরেকটা কর্তন কিন্তু অঙ্কের ভিতরে আছে, এইটা তোমরা অনেক সময় নিতে ভুলে যাও। সেটা কি? এই যে বিনা বেতনে যে ছুটি, এটা ভালো মতন মাথায় রাখতে হবে। বিনা বেতনে ছুটি, এটা যদিও অঙ্কের ভিতরে দেওয়া নাই, নিচে দেওয়া আছে, কিন্তু তারপরে এটা একটা কি? এটা হলো একটা কর্তন। এই যে দেখো, বিনা বেতনে ছুটি বাবদ মোট কর্তনের পরিমাণই কিন্তু কদ আগে নির্ণয় করছিল। সো এটা একটা কি? কর্তন। তাহলে বিনা বেতনে ছুটি এটা আমাদের নিতে হবে, ঠিক আছে? কর্তন হিসাবে নিতে হবে। তাহলে লিখবো, আর আমরা এখন নির্ণয় করতেছি তো কর্তন। তাহলে বিনা বেতনে ছুটি, বিনা বেতনে ছুটি কাটাইছো, তোমার বেতন থেকে তো টাকা কেটে নিবেই। এটা কিন্তু আমরা অলরেডি কদ আগে নির্ণয় করেছি। হ্যাঁ, রিপনের কত? 3,000 টাকা, সরি শাহিনের কত? 3,000 টাকা, আর রিপনের কত? 1,600 টাকা। তাহলে 3,000 আর 1,600। এইগুলো হচ্ছে হলো তার উপার্জন। তো চলো এবার আমরা এগুলো হলো যোগ দিই। এই যে 4টা উপার্জন আমরা এবার যোগ দিব, ঠিক আছে? তো আসো এবার আমরা যোগ দিই। 3 3 আর 9, 9,600। তাহলে এখানে যদি যোগ দেই 2,400 প্লাস 2,400 প্লাস 480 প্লাস 1,600, 6,880, 6,880 টাকা। এইটা হলো কি? তার মোট কর্তন। এখন মোট কর্তন তো আমরা নির্ণয় করলাম, অঙ্কে কিন্তু মোট কর্তনও নির্ণয় করতে বসে, আবার নিট বেতনের পরিমাণও নির্ণয় করতে বসে। এখন নিট বেতনের সূত্রটা কি? এটা দেখো, আমরা প্রথমে কিন্তু তোমাদের শিখাইছি নিট বেতনের সূত্রটা কি। এই যে নিট প্রদেয় বেতন বা নিট প্রদেয় মজুরি বা নিট বেতনের সূত্র কি? মোট উপার্জন থেকে মোট কর্তনকে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কে তো আমরা মোট কি বলে তোমার মোট কর্তন নির্ণয় করছি। তাহলে এবার আমাদের কি নির্ণয় করতে হবে? এবার আমাদের লাগবে হচ্ছে হলো নিট বেতন। তাহলে আমরা লিখবো অতএব নিট বেতন সমান সমান মোট উপার্জন মাইনাস মোট কর্তন, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কে উপার্জন কোনগুলো এইগুলো আমাদের একটু এবার ওই পাশে থেকে দেখে আসতে হবে। তো উপার্জন কত? আমরা যদি একটু খেয়াল করি, এই যে শাহিনের মোট অর্জন, এই অর্জন মানে উপার্জন কত টাকা? 63,000 টাকা। কত টাকা? 63,000 টাকা। তাহলে এই 63,000 থেকে 9,600 বিয়োগ করতে হবে। 63,000 মাইনাস 9,600 কত? 53,400। ঠিক আছে? আচ্ছা, আর যদি রিপনের অর্জনের কথা চিন্তা করি, রিপন অর্জন করছে কত? এই যে 50,400 টাকা। তাহলে 50,400 থেকে রিপনের কর্তন কত? 50,400 থেকে রিপনের কর্তন হচ্ছে হলো এই যে 6,880, 6,880। তাহলে হয় 43,520 টাকা, 43,520 টাকা, 43,520 টাকা। এটা হচ্ছে হলো তার নিট বেতন। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু উত্তর মিলাই, উত্তর কত?
উত্তর হচ্ছে হলো এই যে 53,400 টাকা আর হচ্ছে হলো 43,520 টাকা। 53,400 টাকা, 53,400, 53,400, 43,520, 43,520। জি, উত্তর মিলে গেছে। তার মানে এইটা হচ্ছে হলো তোমার গদাক। এটা আমরা কিন্তু কেবলমাত্র একটা প্রশ্নের উত্তর করলাম। এখন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা সমাধান করলে আমাদের 100% রিভাইজ হয়ে যাবে। এই অধ্যায়ের আর কিচ্ছু বাকি থাকবে না। যে দুইটা সৃজনশীল আসবে ইনশাল্লাহ তুমি 100% পারবা। এটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে। এখানে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছিল জাবেদাটা। এই দেখো এখানে কিন্তু জাবেদা, এই যে দেখো অলরেডি চলে আসছে। সেই জাবেদাটা কি? এই যে মজুরি সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা দাও। এই যে জাবেদা দাখিলা। অলরাইট, তো চলো আমরা কদাগের উত্তর করি। প্রথমে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করতে বসে, তো ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করব। তো চলো আমরা কদাগ দিয়ে প্রথমে লিখি ওভারটাইম মজুরির পরিমাণ। ওভারটাইম ওভারটাইম মজুরির পরিমাণ কেমন? আচ্ছা, ওভারটাইম মজুরির পরিমাণের সূত্র কি? আচ্ছা, একটু অঙ্কের দিকে খেয়াল করো। দেখো দেখো আগে একটু অঙ্কটা একটু একটু পড়তে হবে, তারপর তুমি ওভারটাইম মজুরিটা নির্ণয় করতে পারবা। তো দেখো অঙ্কের দিকে একটু খেয়াল করো। তো আলফা ফ্যাক্টরিতে 3 জন শ্রমিক কাজ করে 48 ঘন্টা সপ্তাহে। তাহলে এক সপ্তাহে কাজ করবে কত? 48 ঘন্টা। মূল মজুরির হার ঘন্টা প্রতি কয় টাকা? 10 টাকা। ওভারটাইম মজুরি কাজের জন্য মূল মজুরির দ্বিগুণ হারে সে কি পাবে? মজুরি প্রদান পাবে। তাহলে মূল মজুরি কত টাকা? ভালো মতন বুঝো কিন্তু। সপ্তাহে মূল মজুরি হচ্ছে হলো 10 টাকা। তাহলে ওভারটাইম যদি মূল মজুরির দ্বিগুণ হয়, তাহলে ওভারটাইম মজুরি কয় টাকা? 10 টাকার দ্বিগুণ কত? 20 টাকা। ঠিক আছে, তাহলে ওভারটাইম হচ্ছে হলো 20 টাকা। অলরাইট। আচ্ছা, এবার নিচে এখানে উপার্জন কর্তন দিয়ে দিছে। এখন দেখো তার মোট কর্মঘন্টা হচ্ছে হলো, দেখো তাদের কাজ করার কথা কিন্তু 48 ঘন্টা। কিন্তু দেখো এখানে 3 জন শ্রমিক, 3 জন, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই, একজনের জেড। এক্স কাজ করছে হলো 56 ঘন্টা। এই যে মোট কর্মঘন্টা 56 ঘন্টা, যেখানে তার কাজ করার কথা 48 ঘন্টা, সে করছে হলো 56 ঘন্টা। এবার এ মানে ওয়াই করছে কত? 54 ঘন্টা। 48 জায়গায় 54, এও বেশি করছে। আর জেড কি? 52 ঘন্টা। করার কথা 48 ঘন্টা, করছে 52 ঘন্টা। তার মানে সবাই ওভারটাইম করছে। মানে 48 ঘন্টার যত বেশি সময় তারা কাজ করবে সেটাই হলো ওভারটাইম। তাহলে এবার আমরা এটার মানে ফর্মুলাটা কি লিখবো? ফর্মুলাটা লিখবো হচ্ছে হলো এইরকম। সেটা হলো আচ্ছা আমরা এইটা একটু মুছে দিই। মোট কর্মঘন্টা মাইনাস প্রকৃত আচ্ছা মোট কর্মঘন্টা না লিখে এটা মোট কর্মঘন্টা মাইনাস স্বাভাবিক কর্মঘন্টা। তোমরা যদি এখানে যদি কেউ লেখো প্রকৃত কর্মঘন্টা তাও হবে, সমস্যা নাই, কেমন? আচ্ছা, ইনটু ওভারটাইম মজুরি। আচ্ছা, 3 জনের ভালো মতন খেয়াল করো। একজনের কি? এক্স, একজনের কি? ওয়াই, একজনের কি? জেড। এক্স কাজ করছে মোট কর্মঘন্টা কত? এক্স কাজ করছে হলো 56 ঘন্টা, ওয়াই কাজ করছে 54 ঘন্টা, জেড করছে 52। 56, 54, 52, 56, 54, 52, এটা হলো তাদের মোট কর্মঘন্টা। মোট তারা এত ঘন্টা কাজ করছে। কিন্তু স্বাভাবিক কর্মঘন্টা কত? স্বাভাবিক কাজ করার কথা ছিল কত ঘন্টা? 48 ঘন্টা। তাহলে এখানে আমরা বিয়োগ দিব কত? 48 ঘন্টা বিয়োগ দিব। আর ওভারটাইম যে মজুরিটা, ওভারটাইম মজুরিটা কি? মূল মজুরির দ্বিগুণ। দেখো এখানে কি বলছে? ওভারটাইম কাজের জন্য মূল মজুরি হারের দ্বিগুণ পাবে। তাহলে মূল মজুরি যদি 10 টাকা হয়, মূল মজুরি কি 10 টাকা যদি, আর ওভারটাইম কি দ্বিগুণ পাবে, তাহলে গুণ 2। তাহলে 10 গুণ 2 কত টাকা? এই যে আমরা এখানে লিখে দিয়েছিলাম 20 টাকা। তাহলে আমরা এখানে গুণ দেব কত দিয়ে? যত ঘন্টা কাজ করবে তার জন্য 20 টাকা করে সে ঘন্টা প্রতি এক্সট্রা পাবে। অলরাইট। আচ্ছা, এইখানে তোমরা চাইলে একটু নোট দিয়ে দিতে পারো। সেটা হলো এখানে
ওভারটাইম মজুরি, ওভারটাইম মজুরি মূল মজুরির দ্বিগুণ, তাহলে 10 গুণ 2 সমান সমান কত টাকা? 20 টাকা। এটা চাইলে তোমরা একটু লিখে দিতে পারো, ঠিক আছে, 20 টাকা। অলরাইট। আচ্ছা, এবার দেখো এই যে 20 টাকাটা আমরা ওইভাবে বের করছি, তাহলে এবার হচ্ছে হলো এক্স কাজ করছে হচ্ছে হলো 56 ঘন্টা, যেখানে তার কাজ করার কথা ছিল 48 ঘন্টা, তার মানে সে অতিরিক্ত 6 ঘন্টা কাজ করছে ওভার টাইম, আর ঘন্টা প্রতি সে প্রতি ঘন্টার জন্য 20 টাকা পাবে, তাহলে 6 গুণ 20 120 টাকা, তার মানে এ পাবে হচ্ছে হলো 120 টাকা। তাহলে এ পাবে কত? ওয়াই পাবে কত? 54 মাইনাস 48 6 ঘন্টা গুণ 20, এও পাবে কত? 120 টাকা। ঠিক আছে। আচ্ছা, এ পাবে কত? 52 মাইনাস 48 ইন্টু 20, 80 টাকা। না বুঝতে পারলে কমেন্ট করো, কেমন? আচ্ছা, 120 120 80, দেখি একটু উত্তরটা মিলাই। 56, আমি তো ভুল করছি, 56 মাইনাস 48 ইন্টু 20, 160। প্রথমটা একটু ভুল হয়েছে আমার। টাকা, ঠিক আছে। এবার একটু উত্তর মিলাই, 160 120 80, ঠিক আছে, আমাদের উত্তর আসছে 160 120 80। ওকে, এই হলো কদাক। এটা হচ্ছে আমাদের ওভারটাইম মজুরি নির্ণয়। এবং এই ওভারটাইম মজুরি নির্ণয় আমি তোমাদের একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলি, তোমরা যে বোর্ডিং স্টুডেন্ট হও না কেন, এইটা আইসা বৈশা রয়েছে, এই যে ওভারটাইম মজুরি, এটা আইসা বৈশা রয়েছে, মানে এটা আসবেই পরীক্ষা হলে ওভারটাইম মজুরি, ঠিক আছে। কত স্টার দিতে বলবা, যত স্টারে দিয়ে না কেন কম হবে, সেটা হলো এই ওভারটাইম মজুরি, এটা আসবেই পরীক্ষায়, গ্যারান্টেড। কেমন? এটা একটু শিখো কিন্তু, কেমন? আচ্ছা, এরপর আসো নেক্সট কোশ্চেন। খোদা গিয়ে বলছে আলফা ফ্যাক্টরি মজুরি বিবরণী প্রস্তুত করে। এখন কিন্তু আমাদের এটা সম্পূর্ণ মজুরি বিবরণী বা বেতন বিবরণী যেভাবে নির্ণয় করে সেভাবে নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথমে আগে একটু ছকটা টেনে ফেলি। যেহেতু 3 জন, সেহেতু মোটের ঘরে একটা দেব, আর এখানে দেব হলো 3টা, 1 2 3। অলরাইট। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব। প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের আলফা ফ্যাক্টরি, তাহলে এটা আমরা লিখে দেব আলফা ফ্যাক্টরি। এরপরে আমরা কি করছি? মজুরি বিবরণী, তারপর আমরা লিখব মজুরি বিবরণী। এখানে আমরা লিখব বিবরণ এক্স ওয়াই জেড, এদের টাকা। আর এখানে আমরা লিখব মোট টাকা। এবার দেখো, তাহলে প্রথমে আমাদের কি করতে হয়? মজুরি বিবরণী যদি আমরা নির্ণয় করতে যাই, এটা হচ্ছে আমাদের খ দাগ। প্রথমে যেটা আমাদের মোট উপার্জন নির্ণয় করতে হবে, ওইটার থেকে কর্তনগুলোকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে মোট উপার্জন নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখি মোট উপার্জন। এখন মোট উপার্জন হিসাবে কি কি আছে আমরা অঙ্কের ভিতরে দেখি। তো স্বাভাবিক কর্মঘন্টা কত? 48 ঘন্টা কাজ করে এবং প্রতি ঘন্টার জন্য 10 টাকা। এটা হচ্ছে হলো তাদের মূল মজুরি। এই যে এখানে কিন্তু লেখা আছে, এটা হলো তাদের কি? মূল মজুরি। তাহলে মূল মজুরি তো অবশ্যই উপার্জন। তো চলো মূল মজুরিটা লিখে ফেলি প্রথমে। মূল মজুরি, সে 48 ঘন্টা কাজ করবে এবং 10 টাকা করে পাবে। তাহলে 48 গুণ 10 দিলে হয় হলো 480 টাকা। তাহলে সবাই 480 টাকা করে পাবে, মূল মজুরি সবার সমান, ঠিক আছে। তাহলে টোটাল মোট টাকা কত? এই তিনটা যোগ দিতে হবে। তাহলে 480 প্লাস 480 প্লাস 480, 1440। এটা হলো মোট মূল মজুরি। এবার একটু অঙ্কের ভিতরে যদি খেয়াল করি,
ওভারটাইম কাজের জন্য মূল মজুরির দ্বিগুণ হারে মানে 20 টাকা হারে মজুরি প্রদান করে, তাহলে ওভারটাইম অবশ্যই কি ওভারটাইম মজুরি অবশ্যই একটা উপার্জন, ঠিক আছে, তাহলে উপার্জন হিসেবে এটা যোগ দেব, তাহলে লিখবো ওভারটাইম মজুরি। তো ওভারটাইম মজুরির কথা যদি আমরা একটু চিন্তা করি, এটা কিন্তু আমরা কত আগে একটু আগে নির্ণয় করছি। তো এই যে এক একজন 160 হলো এক্স এর, ওয়াই এর হচ্ছে 120 আর জেড এর হচ্ছে 80। 160 120 80, 160 120 80, এই তিনটা যদি যোগ দেই তাহলে হয় হচ্ছে 200 360। যোগ বিয়োগে ভুল হলে পরে তো উত্তর মিলানোর সময় বুঝেই যাব আমরা। আচ্ছা এবার আসি, এবার আমরা যদি দেখি এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এবার যদি আমরা দেখি, এছাড়া শ্রমিকগণ মূল মজুরির 10% মহার্ঘ ভাতা পাবে। মহার্ঘ ভাতা একটা উপার্জন, তাহলে মূল মজুরির 10%, তাহলে লিখবো মহার্ঘ ভাতা। মূল মজুরির 10%, তাহলে 480 10% করলে হয় কত? 48 টাকা। এটাও কত? 48 টাকা। এটাও কত? 48 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তারা মহার্ঘ ভাতা পাবে। তাহলে 48 গুণ 48 গুণ 48, সরি 48 যোগ 48 যোগ 48 কত? 144 টাকা। আচ্ছা গেল। এরপরে যদি একটু খেয়াল করি, এরপর কি বাড়ি ভাড়া ভাতা হচ্ছে পাবে কত পার্সেন্ট? 50%। 50% মানে কি অর্ধেক বাড়ি ভাড়া ভাতা পাবে, তাহলে লিখবো বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা এটা কত পার্সেন্ট? 10%, সরি 50%। তাহলে 480 তোমার হচ্ছে 50% করলে হয় 240 টাকা, তাহলে সবাই 240 টাকা করে পাবে। এগুলো যোগ করলে হয় 720 টাকা। এরপরে যদি দেখি বাড়ি ভাড়া ভাতা গেল 10% যাতায়াত ভাতা পাবে। যাতায়াত ভাতা পাবে কত পার্সেন্ট? এই যে 10% যাতায়াত ভাতা পেয়ে থাকে, তাহলে যাতায়াত ভাতা 10%, তাহলে লিখবো যাতায়াত ভাতা 10%। তাহলে 480 10% করলে হয় 48 টাকা, যোগ দিলে হয় হচ্ছে 144 টাকা। অলরাইট, তাহলে এগুলো হচ্ছে আমাদের উপার্জন। ওভারটাইমটাও আমরা নিয়ে নিছি, ওকে, এই ওভারটাইমটাও কিন্তু আমরা নিয়ে নিছি। এই ওভারটাইমটা নিতে কিন্তু তোমরা ভুলো না, কিন্তু তোমরা কিন্তু অনেক সময় ওভারটাইমটা নিতে ভুলে যাও, ঠিক আছে, এটা কিন্তু নিতে ভুলো না। এটা কিন্তু কদাগের জন্য 2025 সালে মোস্ট ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা এবার আসো, এইটা হচ্ছে উপার্জন, আর কোনো উপার্জন এখানে নাই, সো আমরা এগুলো একটু যোগ দিতে পারি। $480 যোগ 160 যোগ 48 যোগ 240 যোগ 48, 976। 480 120 48 240 48, 936। 480 যোগ 80 যোগ 48 যোগ 240 যোগ 48, 896। ঠিক আছে, 896, হ্যাঁ ঠিক আছে। এর পরেরটা যদি যোগ দিই, 1440 প্লাস 360 144 720 144, 2808। 2808। এবার আমরা এটার নিচে একটু ব্যালেন্সিং করে দেব, কেমন? আচ্ছা, এটা হলো আমাদের মোট উপার্জন। এটা আমাদের কি? মোট উপার্জন। আমরা লিখতে পারি মোট। এবার আমরা কি নির্ণয় করব? মোট কর্তন। কি নির্ণয় করব? মোট কর্তনের পরিমাণ সাধারণত কমই থাকে, অল্পই থাকে কর্তনের পরিমাণ। এখন অঙ্কের ভিতর দেখতে হবে যে কি 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 মানে কোথায় কোথায় কর্তন আছে। তো অঙ্কের ভিতরে দেখি কর্তন কি কি আছে। এই পর্যন্ত যা ছিল সবই কিন্তু উপার্জন। এবার হলো কর্তন শুরু। দেখো, শ্রমিকের মূল মজুরি থেকে সপ্তাহে 10% হারে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা।
তাহলে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা হলো 10%, তাহলে লিখে ফেলি প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, প্রভিডেন্ট ফান্ডে চাঁদা। এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা এটা তো মালিকের দান থাকে, নিয়োগকর্তার দান থাকে, নিয়োগকর্তার দান থাকলে একবার উপার্জন একবার কর্তনে যাবে, যদি শুধু কর্মীর দান থাকে তাহলে কর্তনে যাবে। তাই এখানে তো কিছু বলা নাই, তো যদি বলা না থাকে ওটা কর্মীর দান, কারণ এটা তো কর্মীরই দেওয়ার কথা, মালিক দিলে এটা তো অতিরিক্ত ন্যাকামি করে দেয়, ঠিক আছে? এই জন্য একবার উপার্জনে নেয় একবার কর্তনে নেয়। কিন্তু প্রভিডেন্ট ফান্ডে অ্যাকচুয়ালি দেওয়ার কথা কার? যে কর্মচারী বা যে কর্মকর্তা তার। তো প্রভিডেন্ট ফান্ড এটা অবশ্যই একটা কর্তন, কত পার্সেন্ট? এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা হলো 10%। তাহলে এই যে মূল সব যত পার্সেন্টেজ সবসময় মূল মজুরির উপর ধরতে হবে। তাহলে 480 10% করলে হয় কত? 48। এটাও কত? 48। এটাও কত? 48। তাহলে যোগ দিলে হয় 144। এই তিনটা যোগ দিলে 144। তাহলে একটা পাইলাম। এরপরে আমরা যদি খেয়াল করি 22 টাকা কল্যাণ তহবিলে চাঁদা বাবদ কর্তন করা হয়। তাহলে কল্যাণ তহবিলে চাঁদা, তাহলে দেখি কল্যাণ তহবিলে চাঁদা। এটা কিন্তু 22 টাকা করে, ঠিক আছে? 22 টাকা করে, কেমন? 66 টাকা। অঙ্কের ভিতরে যদি দেখি 2000 নিম্নত কর্মঘটে কাজ করছে, এখানে কিন্তু আর কোনো কর্তন নাই, সো কর্তন কিন্তু এই দুইটাই, ঠিক আছে? তো আমরা এই দুইটাই যোগ দিয়ে দেব, ঠিক আছে? তো আমরা একটু যোগ দেই, 48 আর 22 যদি যোগ দেই তাহলে হয় 70 টাকা, ঠিক আছে? (144 + 66) 210 টাকা, ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা একটু নিচে ব্যালেন্স, এবার হচ্ছে এটাও ব্যালেন্সিং করে দিব 210 টাকা করে, কেমন? আচ্ছা, এবার আমাদের কাজ কি? আমাদের প্রশ্নে বলছে হচ্ছে তোমার হচ্ছে হলো মজুরি বিবরণী প্রস্তুত করতে। এখন মজুরি বিবরণী মানে কি? প্রদেয় মজুরির পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে হলো প্রদেয় মজুরি, প্রদেয় মজুরি সমান সমান মোট উপার্জন মাইনাস মোট কর্তন। এখন মোট উপার্জন থেকে মোট কর্তন গুলো বিয়োগ করতে হবে। তাহলে মোট উপার্জন এক্স এর কত? 976 টাকা, 976। এটা থেকে মোট কর্তন টাকা 70 টাকা, তাহলে বিয়োগ করলে হয় কত? 906 টাকা, ঠিক আছে? অবশ্যই নিচে জেড টেনে দিবা। এরপরে ওয়াই এর মোট উপার্জন কত? 936 টাকা। এটার থেকে তার মোট কর্তন কত? 70 টাকা, বিয়োগ করব 866 টাকা। এরপরে কত? 896 মাইনাস 70 টাকা, বিয়োগ করলে হয় 826 টাকা। এবার এগুলো আমরা যদি একটু যোগ দেই তাহলে হয় কত? 906 প্লাস 866 প্লাস 826 যোগ করলে হয় 2598। আমরা একটু উত্তরটা মিলাই দেখি। 906 866 826, 906 866 826, উত্তর মিলে গেছে। তো এইটা হচ্ছে হলো আমাদের যে উপার্জন গুলো ছিল, এই উপার্জন গুলো থেকে যে টাকাটা বের হয়েছে, এই যে এগুলো, এইটার সঙ্গে আমরা এই মোট যে কর্তন, এই যে 70 টাকা করে, এইটা আমরা এই কলাম থেকে এই কলাম আমরা কি করলাম? বিয়োগ করলাম। তো এটা থেকে এটা বিয়োগ করে আমাদের মূলত এই উত্তরটা বের করতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রদেয় মজুরি, ঠিক আছে? এবার দেখো আমাদের অঙ্কের সেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা, মজুরি সংক্রান্ত কি দিতে বলছে? জাবেদা দিতে বলছে। তো জাবেদা দিতে বললে আমরা এই অধ্যায়ের জন্য 3টা জাবেদা আমি তোমাদের কিন্তু শিখাই দিছি একটু আগেই, ঠিক আছে? বেসিক ক্লাস একদম যখন শুরুতে এই যে 3টা জাবেদা, এই 3টা জাবেদা কিন্তু তোমাকে পারতে হবে। এই যে 3টা জাবেদা, এই যে এইখানে যে 3টা জাবেদা, এই 3টা জাবেদা। তো চলো আমরা জাবেদার ছক টেনে জাবেদা করে ফেলি, কেমন? আচ্ছা, এটা আমরা প্রশ্নের পাশে করি। প্রশ্নটা কোথায়? আচ্ছা, এই যে এখানে, তাহলে আমরা এখানে করি। তো প্রথমে আমরা হচ্ছে জাবেদার ছক টানবো, কেমন?
প্রতিষ্ঠানের নাম লিখবো, তারপরে লিখবো কিন্তু জাবেদা। আগে প্রতিষ্ঠানের নাম উপরে লিখবো, তারপর লিখবো জাবেদা। তারিখ, হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা আসো, প্রথম যে জাবেদাটা ছিল, প্রথম জাবেদাটা কি ছিল? প্রথম জাবেদা ছিল হচ্ছে যেহেতু মজুরি জাবেদা দিচ্ছি, সো মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। আচ্ছা এখানে তারিখটা দিব, যে মাসের অঙ্ক এটা হলো কোন মাসের? জুলাই 2023। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই মাস হয় হচ্ছে হলো তোমার 31 তারিখে, তাহলে লিখবো হচ্ছে হলো 2023 জুলাই 31। 2023 জুলাই 31। অলরাইট। আচ্ছা এখানে আমরা উপার্জনের টাকাটা নিব। তো উপার্জনে কত টাকা? এটা কিন্তু আমরা এই যে উপার্জন কিন্তু আমরা বের করছি এই যে অলরেডি, এই যে উপার্জন কত, মোট টাকা কত? 2808 টাকা। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা লিখে ফেলবি, 2808। কারণ কি লিখতে পারি? যেহেতু প্রদেয় মজুরি হিসাবভুক্ত করা হলো। এটা হলো 1 নম্বর জাবেদা। 2 নম্বর জাবেদা কি ছিল? আচ্ছা 2 নম্বর জাবেদা আমরা দেই, এটাও সব জুলাই 31, যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ। আর এই প্রদেয় মজুরি যেটা ক্রেডিট ছিল এটা ডেবিট হয়ে যাবে, প্রদেয় সো এই যে টাকাটা প্রদেয় মজুরি 2808 টাকা, এটাই ডেবিটে চলে আসবে। অলরাইট। আচ্ছা এবার প্রদেয় ভাউচারকে আমরা ডেবিট করব, এটা আমরা একটু অন্য কালার দিয়ে লিখি, প্রদেয় ভাউচার। এটা আমরা ক্রেডিট করব। এই প্রদেয় ভাউচার ক্রেডিট করার আগে, ক্রেডিটের টাকাটা বসানোর আগে কর্তনগুলোকে নিতে হবে। এই অঙ্কের ভিতর কর্তন কিন্তু দুইটা আছে, একটা হলো প্রভিডেন্ট ফান্ডে চাঁদা আর একটা হলো কল্যাণ তহবিলে চাঁদা। তো এই দুইটা কর্তন দুইটা আমরা নিয়ে নিব। চলো, প্রভিডেন্ট ফান্ডে চাঁদা আর একটা হলো কল্যাণ তহবিল, দেখলাম না? আর একটা হলো হ্যাঁ কল্যাণ তহবিলে চাঁদা, কল্যাণ তহবিলে সরি। তো প্রভিডেন্ট ফান্ডে চাঁদা হচ্ছিল কত? প্রভিডেন্ট ফান্ডে চাঁদা হচ্ছিল 144 টাকা, আর কল্যাণ তহবিল হলো 66 টাকা। ঠিক আছে, 144 টাকা আর 66 টাকা। প্রভিডেন্ট ফান্ডে চাঁদা হচ্ছিল 144, কল্যাণ তহবিলে চাঁদা হচ্ছিল শুধু 66। এইখানে কিন্তু তোমার ওই জাবেদা দেখে দেখেই মানে ওই যে আমরা যে মজুরি বিবরণী করছি ওইটা দেখেই কিন্তু সবসময় জাবেদা করতে হবে। ঠিক আছে। আচ্ছা তো এবার কি করতে হবে? এইটার থেকে, এই যে প্রদেয় মজুরি থেকে এই কর্তন দুইটা বিয়োগ করলে আমরা হচ্ছে হলো এই প্রদেয় ভাউচারের টাকাটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো 2808 মাইনাস 2808 মাইনাস 144 মাইনাস 66, 2598। 2598, এই 2598 এইটা হচ্ছে আমাদের প্রদেয় ভাউচার। ঠিক আছে, তাহলে এবার আমরা কারণ কি লিখতে পারি? যেহেতু নিট মজুরি ও কর্তন সমূহ হিসাবভুক্ত করা হলো। এখানে জাস্ট খালি একদম সিম্পল, জাস্ট এই কর্তনগুলো উপার্জন থেকে, মোট উপার্জন থেকে বিয়োগ করলে প্রদেয় ভাউচার পেয়ে যাব। ঠিক আছে, এই প্রদেয় ভাউচার যেটা ক্রেডিট করছে এটাকে এবার আমরা হচ্ছে ডেবিট করে দিব। ঠিক আছে, তাহলে প্রদেয় ভাউচার এটাও কিন্তু তোমার হচ্ছে জুলাই 31 হবে।
তো প্রদেয় ভাউচার এই যেটা ক্রেডিট ছিল এটাই যেহেতু ডেবিট করছি, সো এই টাকাটাই আমরা নিব 2598 টাকা ডেবিট। আর এই টাকাটা আমরা অবশ্যই নগদেও লিখতে পারি, নগদান হিসাব ক্রেডিট করতে পারি, বা ব্যাংক হিসাব ক্রেডিট করলেও হবে। 2598, কারণ কি লিখবো, যেহেতু বেতন পরিশোধ করা এই হচ্ছিল তোমার তিনটা জাবেদা। বেতন তো না, মূলত এখানে মজুরি দিছে, সো আমরা এখানে মজুরি কথাটাই প্রেফার করব বেশি। আচ্ছা, তো দেখো এখানে আরেকটা বিষয়, এইখানে যদি তোমার হচ্ছে এই গদাগে যদি মজুরি বিবরণী না বলে যদি বেতন বিবরণী প্রস্তুত করতে বলতো, এখানে যদি বেতন বিবরণী প্রস্তুত করতে বলতো, তখন কিন্তু আমরা এই জাস্ট মনে করো সব লিখে এখানে লিখতাম হচ্ছে কি নিট বেতন, ঠিক আছে, নিট বেতন লিখতাম। আর এই যে জাবেদাটা আমরা দিছি, ঠিক আছে, এই যে জাবেদাটা আমরা দিছি, এই জাবেদার এখানে লিখতাম হচ্ছে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এখানে লিখতাম প্রদেয় বেতন হিসাব ডেবিট, আর এখানে লিখতাম কি প্রদেয় ভাউচার হিসাব ডেবিট। এটা তো এইভাবে লিখতাম, জাস্ট খালি মজুরির জায়গায় বেতন লিখতাম, আর সব সেম। মজুরি বিবরণী আর বেতন বিবরণী কিন্তু একই কথা, জাস্ট মানে 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 দুইটা জিনিস কিন্তু একই জিনিস, একই জাবেদা হবে, একইভাবে বেতন বিবরণী, একইভাবে মজুরি বিবরণী করতে হবে, কোনো পার্থক্য নাই। জাস্ট উপার্জন থেকে কর্তনগুলোকে বিয়োগ দিতে হবে, আর জাবেদা হলো এই তিনটা, ঠিক আছে। এই দুইটা অঙ্ক জাস্ট বাসায় কইরা একদম মুখস্থ করে ফেলো, এবং এই দুইটা অঙ্ক যাতে সংখ্যা ঘুরাই দিলেও তুমি পারো সেইভাবে প্র্যাকটিস করো। পরীক্ষা হলে যাবা 10 মার্ক তোমার। এই দুইটা অঙ্কই বাসায় বসে প্র্যাকটিস করো। আর এই পিডিএফটা আমি তোমাদের এই যে আমাদের এই যে কোশ্চেনের যে পিডিএফটা, এটা আমি তোমার কি বলে আমাদের এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, তুমি ডাউনলোড করে নিও, দেখে দেখে একদম ফ্রেশ থাকবে, দেখে দেখে খাতায় প্র্যাকটিস করো। আর অঙ্ক দেখে দেখে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে। আরো বেস্ট কিছু গিফট নিয়ে, আমি গিফট ক্লাস বলতে হবে এগুলাকে, আসলে এগুলা মানে অনেক কষ্ট করে সাজিয়ে এখন মানে তোমাদের এই ক্লাসগুলো দেওয়ার জন্য যাবতীয় যত ব্যস্ততা আছে সব জায়গাতে ছুটি ছাটা নিয়ে সব কবর দিয়ে তোমাদের এই ক্লাসগুলো নিতে হচ্ছে, ঠিক আছে। মানে এখানে জাস্ট আর কিছুই বলার নাই, এখন তোমাদের আমারকে দরকার, এখন আমার ক্লাস নিতে হবে, এইটাই জাস্ট, এখানে আর কোনো কথা নাই, ঠিক আছে। তো আরো অনেক ভালো কিছু আছে, ইংরেজি বলো, আইসিটি বলো, সাজেশন গুলা, তারপর হচ্ছে আর্থিক বিবরণীর ক্লাস, পরীক্ষার আগের দিনও ক্লাস করাবো, কালকে পরীক্ষা আজকে রাতেও তোমাদের ক্লাস করবো, এবং এমন ক্লাস করাবো যে ক্লাস তোমার কাজে লাগবে, পরের দিন পরীক্ষা হলে যেও ইনশাল্লাহ আউটপুট পাবা এইটা, ঠিক আছে। তো দেখা যাক ইনশাল্লাহ কতটুকু তোমাদের জন্য করতে পারি। দোয়া রেখো, জাস্ট আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ঠিক আছে। উইশ অল দ্য ভেরি বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।